আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণী গ্রামার ক্লাসে আজ আমরা সাফিক্স এবং প্রিফিক্সের সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই মজাদার হতে যাচ্ছে, কারণ আজ আমরা ইনফিনিক্স নিয়ে আলোচনা করব, যা সাফিক্স এবং প্রিফিক্সের একটি অংশ হয়েও সাফিক্স এবং প্রিফিক্স থেকে সম্পূর্ণ আলাদা। এবং ইনফিনিক্স সম্পর্কে মূলত আমাদের পাঠ্যপুস্তকে তেমন বিস্তারিতভাবে দেওয়া থাকে না, বা ইনফিনিক্স তেমন গুরুত্ব থাকে না, বা আমাদের ক্লাসগুলোতেও বা স্কুলে যখন আমরা ক্লাস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের তেমন গুরুত্ব দিয়ে শেখানো হয় না। কিন্তু এটিও যেহেতু গ্রামারের একটি অংশ, আমাদের জন্য শিখে নেওয়া ভালো। যেহেতু ক্লাস 6 এবং 7-এ আমাদের কোনো বোর্ড পরীক্ষা থাকে না, সেক্ষেত্রে অনেক স্কুলে এই সাফিক্স এবং প্রিফিক্স শেখানো হয়, আবার অনেক জায়গায় শেখানো হয় না। কিন্তু জেএসসি এবং এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সাফিক্স প্রিফিক্স শিখতে হয়, জানতে হয়। তাই যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, আমরা অনেক সময় পাচ্ছি অবসর, সেক্ষেত্রে আমাদের গ্রামারের একটি নতুন নিয়ম শিখে রাখা কিন্তু কোনো খারাপ বিষয় না। তাই যারা মনে করছো যে এই টপিকস তো আমাদের স্কুলে নাই, সেক্ষেত্রে আমরা কেন শিখবো, বা আমাদের সিলেবাসে আমরা কেন শিখবো, তাদেরকে জানিয়ে রাখছি যে এই টপিকসই কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য একটি সমস্যার কারণ হতে পারে। কারণ সাফিক্স প্রিফিক্স কিন্তু কয়েক বছর আগেও আমাদের টেক্সট বুকের সিলেবাসে ছিল না, কিন্তু রিসেন্টলি 6-7 বছর ধরে আমাদের কাছে এই গ্রামারটি আমাদের কাছে দেওয়া হয়েছে, এবং অনেকের কাছে কিন্তু গ্রামারটি নতুন। তাই আমি গত 4টি ক্লাস নিয়ে কিন্তু এই সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি, এবং প্রতিদিন একটু একটু করে তোমাদের কাছে সাফিক্স এবং প্রিফিক্সের নিয়মগুলো তুলে ধরেছি। তাই যদি তো আমার চ্যানেলে আজ তোমরা কেউ নতুন এসে থাকো, অথবা ক্লাস যদি নতুন কেউ দেখে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, এবং আমাদের পূর্ববর্তী 4টি ক্লাস এবং সাফিক্স প্রিফিক্সের পূর্ববর্তী 4টি ক্লাস তোমরা দেখবে, এবং সেই অনুযায়ী তোমরা ধারাবাহিক ক্রমে এই ক্লাস পর্যন্ত আসবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি যদি বিগত ক্লাসটি একটু মনে করি, বিগত ক্লাস মনে করার একটু আলোচনা করলে কি হয়, যে যারা নতুন আছে তাদের জন্য একটু সুবিধা হয়, তারা বুঝতে পারে যে আগের ক্লাসগুলোতে আমরা কী কী সম্পর্কে জানবো, এবং যারা পুরান আছো, যারা রেগুলার ক্লাসগুলো দেখছো, তাদেরও একটু সুবিধা হয়। আগের নিয়মগুলো মনে করলে পরবর্তী নিয়মগুলো কিন্তু মনে করতে সুবিধা হয়। আমি যদি প্রথম থেকে আমাদের নিয়মগুলো একটু মনে করি, আমাদের প্রথম ক্লাসে সাফিক্স এবং প্রিফিক্সের প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম সাফিক্স এবং প্রিফিক্স কাকে বলে, এর সংজ্ঞা নিয়ে এবং দুটি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে সাফিক্স এবং প্রিফিক্স হলো ওই সকল ওয়ার্ড, লেটার এবং লেটার সমষ্টি যা কোনো ওয়ার্ডের শুরুতে বা শেষে বসে তারপরে ওয়ার্ডের অর্থগুলো চেঞ্জ করে। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে বা শুরুতে দুটি বা এক বা একাধিক লেটার বসে যখন ওয়ার্ডের অর্থগুলো চেঞ্জ করে, সেক্ষেত্রে ওই সকল লেটার বা লেটার সমষ্টিকে সাফিক্স এবং প্রিফিক্স বলে। প্রিফিক্সের বাংলা হলো উপসর্গ, এবং সাফিক্সের বাংলা হলো প্রত্যয়, এবং নিজস্বভাবে এই সাফিক্স এবং প্রিফিক্সের কোনো অর্থ নেই। অর্থাৎ যদি আসল ওয়ার্ড থেকে আমরা সাফিক্স প্রিফিক্স আলাদা করি, তাদের নিজস্ব কোনো অর্থ নেই, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমরা যে নিয়মগুলো শিখেছি, সেই নিয়মগুলোর যদি আমরা একটু মনে করি, আমরা মোট 14টি নিয়ম শিখেছিলাম, এবং সেই 14টি নিয়মগুলোর মধ্যে যদি আমরা একটু রিপিট করি, প্রথম নিয়ম ছিল আমাদের কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের নাউন বসবে, এবং এই বিষয়ে কিন্তু আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে আলোচনা করেছি যে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে শূন্যস্থান থাকে, তাহলে অবশ্যই সেখানে নাউন বা প্রোনাউন বসবে। এবং উত্তরে যে সাফিক্স এবং প্রিফিক্সের উত্তর আমাদের দেওয়া থাকবে প্রশ্নতে, জাস্ট ওটাকে একটু চেঞ্জ করে বসাতে হবে। সেক্ষেত্রে উত্তরে যদি নাউন থাকে, ভালো নাউনই বসাবো, যদি অ্যাডজেক্টিভ থাকে নাউনে পরিবর্তন করে বসাবো, যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তারপরে বসাবো। পরবর্তী রুলটি আমরা শিখেছিলাম সুপারলেটিভ ডিগ্রি রুল শিখেছিলাম। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দুটি কিওয়ার্ড থাকে, দি অথবা ওয়ান অফ দি। ঠিক একইভাবে এই নিয়মটি সাজানো হয়েছে, কোনো সেন্টেন্সে যদি দি থাকে এবং দি এর পরে যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে অবশ্যই সেখানে সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। পরবর্তী নিয়মটি নেওয়া হয়েছে কম্পারেটিভ ডিগ্রি থেকে। আমরা কম্পারেটিভ ডিগ্রি কিওয়ার্ড শিখেছিলাম দেন অথবা দেন অল আদার বা দেন মোস্ট আদার। এই দেন অল আদার বা দেন মোস্ট আদার যে ওয়ার্ডগুলো থাকলে এর আগে যদি শূন্যস্থান থাকে, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ফর্ম বসাবো, তাও শিখেছিলাম। পরবর্তীতে আমরা অক্সিলারি ভার্ব জাতীয় কিছু নিয়ম শিখেছিলাম। তার মধ্যে ছিল কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে, তাহলে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং এই নিয়ম কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বসে শিখেছিলাম। পরবর্তীতে শিখেছিলাম কোনো সেন্টেন্সে যদি এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার থাকে, সেক্ষেত্রে বা শ্যাল বি অথবা উইল বি থাকে, ইন শর্ট যদি কোনো কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, এবং এই নিয়মটি কিন্তু আমরা জিরান্ট এর ক্লাসে শিখেছিলাম।
তারপরে যে নিয়মটা আমরা শিখেছি তা হলো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের নিয়ম শিখেছিলাম। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসও কিন্তু আমি ট্রান্সফরমেশন অফ গ্রামারে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করা যায় তাও শিখেছিলাম। তো ওই নিয়মে আমরা দেখেছি যখন সেন্টেন্সটি অ্যাক্টিভ থাকে তখন আমাদের অক্সিলারি ভার্ব অনুযায়ী প্রিন্সিপাল ভার্বটি পরিবর্তন হয়। অর্থাৎ যখন অক্সিলারি ভার্বে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার অথবা শ্যাল বি উইল বি থাকে তখন আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। কিন্তু যদি হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকে সেক্ষেত্রে অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে তখন আমরা ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এবং অ্যাক্টিভ সেন্টেন্স চেনার জন্য সবচেয়ে সহজ উপায় আমি বলেছিলাম, সেন্টেন্সটি পড়ে যখন আমরা বুঝবো যে যেই ব্যক্তি বা যে বস্তুকে সাবজেক্ট হিসেবে রাখা হয়েছে সেই ব্যক্তি বা বস্তু কাজ করে বা করছে সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ। কিন্তু প্যাসিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো প্যাসিভ সেন্টেন্সে যে জিনিসকে সাবজেক্ট রাখা হবে সে কাজ করে না বা কাজ করার কোনো ক্ষমতা থাকে না। সেক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো অক্সিলারি ভার্বই থাকুক না কেন আমার পাস্ট পার্টিসিপল ফর্মই বসবে। এই নিয়ম সম্পর্কে আমরা শিখেছিলাম। পরবর্তীতে আমরা প্রিপোজিশনের নিয়মে গিয়েছিলাম। প্রিপোজিশন সম্পর্কে আমি ঠিক সাফিক্স প্রিফিক্সের আগের ক্লাসগুলোতে প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই দেখবে। সাফিক্স এবং প্রিফিক্স করার ক্ষেত্রে প্রিপোজিশন সম্পর্কে জানা দরকার। কোনো সেন্টেন্সে যদি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের আগে প্রিপোজিশন থাকে তাহলে অবশ্যই শূন্যস্থানে যদি ভার্ব থাকে ভার্বের মানে প্রিপোজিশনের পরে নাউন বসে। এখন নাউন বসানোর ক্ষেত্রে যদি প্রিপোজিশনের পর উত্তরে ভার্ব দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। কিন্তু যদি উত্তরে কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে অ্যাডজেক্টিভকে নাউন হিসেবে পরিবর্তন করে তারপরে বসাতে হবে। এই বিষয়ে কিন্তু আমি জিরান্ডের ক্লাসে আলোচনা করেছিলাম। পরবর্তীতে আমরা শিখেছি কোনো সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে এবং আর্টিকেল থাকার ক্ষেত্রে আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে শূন্যস্থানের পরে যদি নাউন থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। অর্থাৎ কোনো জায়গায় যদি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের আগে যদি আর্টিকেল এ অথবা এন থাকে এবং শূন্যস্থানের পরে যদি কোনো নাউন থাকে তাহলে মাঝখানে আমার অ্যাডজেক্টিভ বসবে। যদি উত্তরে নাউন দেওয়া থাকে অ্যাডজেক্টিভে পরিবর্তন করে বসাবো। কিন্তু যদি ভার্ব থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে তারপরে বসাতে হবে। পরবর্তীতে আমরা দুটি নিয়ম শিখেছিলাম যে কিভাবে অ্যাডজেক্টিভ থেকে নাউনে পরিবর্তন করা যায়। কোনো অ্যাডজেক্টিভে যদি এ এন টি থাকে সেক্ষেত্রে আমরা এ এন সি ই বসিয়ে নাউনে পরিবর্তন করব। কোনো অ্যাডজেক্টিভে যদি ই এন টি থাকে সেক্ষেত্রে আমরা ই এন সি ই বসিয়ে তারপর আমরা নাউনে পরিবর্তন করব। এই বিষয় শিখেছিলাম। আজ আমরা এর পরবর্তীতে আরও দেখব যে কীভাবে নাউনগুলোকে অ্যাডজেক্টিভকে নাউনে পরিবর্তন করা যায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট একটি নিয়ম শিখেছিলাম, যে নিয়মটি ছিল যে কোনো সেন্টেন্সে যদি পরিপূর্ণ ক্লজ থাকে অর্থাৎ সেন্টেন্সটি পড়ে যদি আমরা বুঝি যে পরিপূর্ণ ক্লজ আছে তারপরেও এখানে একটি শূন্যস্থান দেওয়া এবং ওই শূন্যস্থানে অবশ্যই আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। আমরা শিখেছিলাম কিভাবে অ্যাডভার্ব বসাতে হয়। অ্যাডভার্ব বসানোর ক্ষেত্রে যে ওয়ার্ডটি থাকে ওটার সাথে অ্যালওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়, সে বিষয় কিন্তু আমরা শিখেছিলাম। আমরা যদি 11 নম্বর বক্সটি দেখি এই নিয়মগুলোই কিন্তু শিখেছি। পরবর্তীতে আরেকটি নিয়ম শিখেছিলাম যে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে সেক্ষেত্রে শূন্যস্থানে আমার অ্যাডজেক্টিভ বসবে। এই নিয়মগুলো সম্পর্কে আমরা মোটামুটি শিখেছি এবং আশা করি তোমরা তোমাদের প্র্যাকটিসের মধ্যে আনছো। এছাড়াও 15 নম্বরে একটি নিয়ম আছে। 15 নম্বরে একটি বক্স আছে, যদি আমরা দেখি সাবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। অর্থাৎ এই সেম জিনিসটি এর আগের নিয়মে বোঝানো হয়েছে, এখানে আবার বলা হয়েছে যদি কোনো জায়গায় অক্সিলারি ভার্ব থাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ বসাতে হবে। আজ আমরা যেগুলো শিখব সেগুলো হলো এই যে তোমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারছো যে এখানে আমাদের একটি বক্স দেওয়া আছে এবং এই বক্সের মধ্যে কিছু সাফিক্স অর্থাৎ আসল ওয়ার্ডের সাথে রুট ওয়ার্ডের সাথে সাফিক্স যুক্ত করে কিভাবে নতুন ওয়ার্ড হয় তা দেওয়া আছে। যদি আমরা একটু দেখি বিউটির সাথে ফুল যুক্ত করে আমরা কিন্তু বিউটিফুল অর্থাৎ নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। অর্থাৎ বিউটি হলো নাউনের সাথে ফুল যুক্ত করে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। তারপর যদি দেখি কেয়ারের সাথে ফুল যুক্ত করলে হয় কেয়ারফুল হলো একটি অ্যাডজেক্টিভ। ইউজের সাথে ফুল যুক্ত করতে পারি, ইউজফুল হলো একটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ রুট ওয়ার্ড অর্থাৎ নাউনের সাথে যদি আমরা ফুল যুক্ত করি সেক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ তৈরি করা যায়। ঠিক একইভাবে যদি এটার বিপরীত করতে যাই তখন কিন্তু আবার লেস ব্যবহার করতে হবে। ফুলের বিপরীত যেমন লেস, ঠিক একইভাবে ফুল এবং লেস যুক্ত করে আমরা বিপরীত শব্দ ব্যবহার করতে বা তৈরি করতে পারি। যেমন কেয়ার অর্থ সতর্কতা এবং কেয়ারফুল যেমন যত্নশীল, ঠিক একইভাবে কেয়ারের সাথে যদি লেস যুক্ত করি তাহলে হবে অসতর্ক বা যত্নহীন। সো কেয়ারফুলের অপোজিট আবার যদি বসাতে যাই ফুলের অপোজিট লেস বসালে সেন্টেন্সটি কমপ্লিট হবে কেয়ারলেস।
পরবর্তীতে যদি দেখি ফিয়ার, ফিয়ার অর্থ ভয় করা, ফিয়ারের সাথে লেস যুক্ত করলে হবে ভীতিহীন বা ভয়হীন, সেক্ষেত্রে ফিয়ারলেস আমরা ব্যবহার করব। পরবর্তীতে যদি আমরা দেখি টেস্ট, টেস্টের পর আমরা লেস যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করতে পারি। আশা করি নিয়মটা তোমরা সম্পূর্ণ বুঝেছো। পরবর্তী যদি বক্সটি আমরা দেখি, পরবর্তী আছে প্রিফিক্স, অর্থাৎ শেষে না শুরুতে যোগ করে কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে ওয়ার্ডগুলোকে ট্রান্সফার করতে পারবো। যদি আমরা খেয়াল করি এখানে দেওয়া আছে এগ্রি, এগ্রির আগে যদি আমরা ডিআইএস ব্যবহার করি ডিজ এগ্রি, সেক্ষেত্রে অসম্মত। যদি অ্যালাউ এর আগে ডিআইএস ব্যবহার করি ডিজ অ্যালাউ, তারপরে লাইকের আগে ডিজ ব্যবহার করলে ডিসলাইক, যেহেতু এগুলো আগে বসছে সেক্ষেত্রে এগুলো হলো প্রিফিক্স। পরবর্তীতে যদি আমরা দেখি এখানে দেওয়া আছে আইএল, তো লিগেলের আগে আইএল ব্যবহার করলে ইলিগেল, লজিক্যালের আগে আইএল ব্যবহার করলে ইলজিক্যাল, তারপরে লিটারেটের আগে আইএল ব্যবহার করলে ইলিটারেট, আইআর দিয়ে ইরেগুলার, ইরেশনাল অথবা ইরিলিভেন্ট, অপ্রাসঙ্গিক, অথবা মিসকন্ডাক্ট অর্থাৎ অপব্যবহার, মিসলিড অর্থাৎ ভুল আলোচনা করা বা ভুলভাবে আলোচনা করা, মিসইউজ অর্থাৎ অপব্যবহার করা। এভাবে আমরা ওয়ার্ডের প্রথম আবার শেষে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। এবং তোমাদের যদি এই বিষয়টি আরও ভালোভাবে জানতে হয়, অবশ্যই তোমাদের টেক্সট বুকে সাফিক্স প্রিফিক্সের একটি চ্যাপ্টার দেওয়া আছে, সেখানে এই রুলগুলো দেখবে, এই রুলগুলো পড়ে নেবে, বুঝে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। পরবর্তী যদি দেখি আমরা আজকের মূল বিষয়, অর্থাৎ যে বিষয় সর্বশেষ আমি আলোচনা করতে যাচ্ছি, খুবই সংক্ষিপ্ত, এই জন্য একে আমরা সর্বশেষ আলোচনা করেছি, তা হলো ইনফিনিক্স। সাফিক্স এবং প্রিফিক্সের মতো ইনফিনিক্সেরও কাজ একই। এইখানে লেটার বা লেটারের সমষ্টি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে লেটারের অর্থ চেঞ্জ করে। কিন্তু সাফিক্স প্রিফিক্স থেকে ইনফিনিক্সের তফাৎটা কোন জায়গায়? তফাৎটা হলো ইনফিনিক্স কখনো ওয়ার্ডের আগে বা পরে বসে না, অর্থাৎ এটি ওয়ার্ডের ভিতরে বসে ওয়ার্ডকে চেঞ্জ করে দেয়। যদি আমরা একটু বক্সে খেয়াল করি, ইনফিনিক্স রুট ওয়ার্ড বা মূল শব্দের ভিতরে পরিবর্তন করে হয়ে নতুন শব্দ তৈরি করলে তাদেরকে ইনফিনিক্স বলে। যেমন এবেল, এবেলের পরিবর্তে যদি আমরা এবিলিটি লিখি, এখানে দেখো এখানে ABLE দেওয়া আছে, কিন্তু যখন এটাকে পরিবর্তন করি এবিলিটি, এখানে কিন্তু কিছু যুক্ত হচ্ছে না, পরিপূর্ণ ওয়ার্ডটি পরিবর্তন হচ্ছে। BLEর পরিবর্তে আমরা BILITY লিখছি। ঠিক একইভাবে এখানে দেওয়া আছে লাইফ, LIFE লাইফ, লাইফের এখানে এফ এর পরিবর্তে আমরা VE দিয়ে পুরো ওয়ার্ডটি কিন্তু পরিবর্তন করতে পারছি। অর্থাৎ সাফিক্স প্রিফিক্স যেমন কোনো ওয়ার্ডের শুরুতে বা শেষে বসে আমাদের অর্থ পরিবর্তন করে, এবং সাফিক্স প্রিফিক্সের যেমন কোনো অর্থ থাকে না, ঠিক একইভাবে ইনফিনিক্সেরও কোনো অর্থ নেই, কিন্তু ইনফিনিক্স ওয়ার্ডের শুরুতে বা শেষে বসে না, ইনফিনিক্স ওয়ার্ডের মাঝখানে বসে এবং বসে তারপরে এটিকে পরিবর্তন করে। আশা করি আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা দেখেছো। আমি নিচে তোমাদের সুবিধার জন্য বক্সে কিছু নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ করা যায় এবং অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন করা যায় দেওয়া আছে, তোমরা এগুলো দেখবে, বাসায় প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের সাফিক্স প্রিফিক্সের নিয়মগুলো বুঝতে পারো। এই নিয়মগুলো তোমরা বাসায় রাইট ডাউন করবে এবং তোমার টেক্সট বুক থেকে প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের বাসায় পড়তে সুবিধা হয়। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং সাফিক্স প্রিফিক্স সম্পর্কে তোমাদের পরিপূর্ণ একটি ধারণা হয়েছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসটি যাতে দ্রুত পেতে পারো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব তোমাদের এই টেক্সট বুকে গ্রামারের অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।